আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংসার শুরু করতে পারলেন না মোংলার সাব্বির ও মিতু। সড়ক দুর্ঘটনায় বরকনে সহ 13 জন নিহত। বিরোধী দলের ওয়াকআউট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু, স্ববিরোধিতা বলছে বিএনপি। জ্বালানি তেল নিয়ে আতঙ্ক কমলেও পাম্পে ভিড় কমেনি। ছুটির দিনও খোলা থাকবে তেলের ডিপো। হরমুজ প্রণালী বন্ধ থাকবে, ইরানের নতুন নেতার ঘোষণা। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা। খুলনা মোংলা মহাসড়কের রামপালে সড়ক দুর্ঘটনায় নিভে গেল 13টি প্রাণ। বৃহস্পতিবার একটি বাসের সঙ্গে বর কনে ও তাদের স্বজনদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। বেঁচে নেই বর ও কনে, নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। হাতে মেহেদি, গায়ে বেনারসি শাড়ি আর গলায় গহনা, কিন্তু করা হলো না স্বামীর সংসার। বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ইতি ঘটে মার্জিয়া আক্তার মিতুর স্বপ্নের। কনের সঙ্গে প্রাণ হারিয়েছে বর সাব্বিরও। নিহত হয়েছে তার পরিবারের 8 জন। নিভে গেছে কনে মিতুর পরিবারের 4 জনের জীবন প্রদীপও। খুলনার কয়রা উপজেলার নকশায় মিতুর বাড়িতে তার বিয়ে হয়। নববধূর শ্বশুরবাড়ি মংলার শেলাবনিয়ায়। বিয়ের পর তারা মাইক্রোবাসে সেখানে যাচ্ছিলেন। দুপুর 3টার দিকে খুলনা মংলা মহাসড়কে তাদের বহনকারী গাড়িটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে 4 জন নিহত হন। নৌবাহিনীর গাড়িটি অ্যাক্সিডেন্ট করে সে নূতন বউ সহ তারা মোট 12 জন ফ্যামিলি মারা গেছে। তখন আমরা দৌড়েই তার বাসায় আসলে শুনি ভাবির কাছে যে ভাবি, তখন সে তো খবর জানে না তো, মানে 2-1 জন মনে হয় কোন রকম আছে, আর বাকিগুলো জায়গায় শেষ। তার স্ত্রী ঘরে অসুস্থ হয়ে পড়ছে, কান্নাকাটি করতেছে। এলাকাবাসী আবার তাকে সান্ত্বনা দিচ্ছি। এটি আসলে খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক একটি ঘটনা। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা 9 জনকে মৃত ঘোষণা করে। মোংলা থেকে একটি নৌবাহিনীর একটি বাস খুলনাগামী যেতেছিলেন, আর বিপরীত দিক থেকে একটা বিয়ের গাড়ি বরযাত্রী সহ সেই মুখোমুখি সংঘর্ষ হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় বর ও কনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। বৃহস্পতিবার বেলা 11টায় অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার না থাকায় সংসদ সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে। তার পরিচালনায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের নতুন স্পিকার নির্বাচিত হন হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকারের দায়িত্ব পান কায়সার কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার বেলা 11টায়। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন, জাতীয় সংসদকে সব যুক্তি, আলোচনা ও সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান তিনি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এতে সমর্থন দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রস্তাবে সমর্থন দেন বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজউদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে সমর্থন করেন হুইপ রাকিবুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কণ্ঠ ভোটে স্পিকার নির্বাচিত হন হাফিজউদ্দিন আহমদ। সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে,
হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে। এরপর ডেপুটি স্পিকার হিসেবে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবকে সমর্থন করেন হুইপ ABM আশরাফ উদ্দিন নিজাম। নেত্রকোনা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন কায়সার কামাল। মিনিটের জন্য বিরতি ঘোষণা করলাম। এরপর 30 মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এ সময় নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেছে জাতীয় সংসদের বিরোধী দল। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে ওয়াকআউট করে তারা। তবে একে স্ববিরোধিতা বলছেন বিএনপি নেতারা। ভাষণে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন নতুন সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতে দেশ আরও এগিয়ে যাবে। সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। অধিবেশন শুরুর প্রথম দিন বিকেল 3:35 জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের রেওয়াজ অনুযায়ী ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানান। মহামান্য রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীতের পর বিরোধী দলের হইচইয়ের মধ্যেই ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন, অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। এ সময় সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সাফল্য কামনা করেন নতুন সরকারের। দেশের অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 2025 সালের জানুয়ারি মাসে 9.94% থেকে হ্রাস পেয়ে 2026 সালের জানুয়ারি মাসে 8.58% দাঁড়িয়েছে। আশা করা যায় পরবর্তী মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাসের ধারা অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাব ও দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরেন রাষ্ট্রপতি। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য দিয়ে দেশের কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশা করেন তিনি। বর্তমান সরকার অর্থনীতির গণতন্ত্রায়ন অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে চালিকা শক্তি। বর্তমান সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ওয়াকআউট করার পর বিরোধী দলের নেতারা বলেন রাষ্ট্রপতি জুলাইয়ের সাথে গাদ্দারি করেছেন। ফ্যাসিবাদ ও গণতন্ত্র একসঙ্গে চলবে না। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছে। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে থাকার তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াকআউট করবেন, তারা করতে পারেন। ইট ইজ অল অ্যাবাউট ডেমোক্রেটিক প্র্যাকটিস। এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টারি সংস্কৃতির মধ্যে আছে। সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং জুলাই যোদ্ধাদের অনেকে।
শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনও তেলের ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভিড় থাকলেও তেল সংকটের আতঙ্ক কিছুটা কমেছে। তবে তেলের অভাবে রাজধানীর কিছু কিছু ফিলিং স্টেশন এখনো বন্ধ রয়েছে। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ কম থাকায় রাজধানীর কিছু কিছু ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। অন্যগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। আমাদের তেল নিতে 1.5-2 ঘন্টা চলে যাচ্ছে, তো আমরা রাইড দিব কখন? হচ্ছে না তো, আমাদের রাইড শেয়ারিং তো হচ্ছে না। আমরা তো নন স্টপ দৌড়াচ্ছি, এখান থেকে ওইখানে দৌড়াচ্ছি। এখন তেল নিতে গেলে মাঝখানে 2-2.5 ঘন্টা করে কেটে যাচ্ছে। সেখানে গেলে তো 2-2.5 ঘন্টার দিনের মধ্যভাগ গেলে তো আমাদের রাইড শেয়ারিংয়ের যে চাপটা থাকে ওইটাই চলে যায়। কারণ 500 টাকা ভাড়া মেরে আমি এখানে 1 ঘন্টা দাঁড়ায় আছি। আইসা আমি কিন্তু চাইলে এখানে অতিরিক্ত তেল নিতে পারতেছি না, কারণ আমার প্রতিদিন ভাড়া মারতে না হলেও 5 লিটার তেল লাগবে। 5 লিটার তেল নিয়ে আমি ভাড়া মারলাম, এরপর কিন্তু আরও 5 লিটার তেল আমার লাগবে, কিন্তু এটা আমি আবার নিতে পারবো না। গত শুক্রবার থেকে শুরু হওয়া তেল সংকট আতঙ্ক অনেকটা কমেছে, তবে পর্যাপ্ত তেল না পাওয়া নিয়ে আক্ষেপ করছেন অনেকে। একবারে ধরেন 10 লিটার নিতে পারলে 2-3 দিন আরামে চলা যায়। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে আগে যে পরিমাণ তেল পাওয়া যেত এখন তা পাওয়া যায় না ও রেশনিং পদ্ধতির কারণে কিছুটা বিব্রত পরিস্থিতিতে পড়তে হচ্ছে। সরকার রেশনিং সিস্টেমের মাধ্যমে যতটুকু তেল দেওয়ার কথা বলছে গাড়িতে এবং বাইকে, আমরা সেইভাবেই দিয়ে যাচ্ছি। আমাদেরও ডিপো থেকে একটা কোটা সিস্টেম করে দেওয়া হয়েছে, আমরা ওইভাবেই সীমিত আকারে তেল আমরা ওইভাবে উঠাই। আমাদের চাহিদা মোতাবেক সম্পূর্ণ তেল আমরা পাই না, যেমন আমাদের 3 গাড়ি দরকার, আমরা 2 গাড়ি পাচ্ছি। মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানি মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট জানান সংকট নেই, আতঙ্ক অনেকটা কাটানো গেছে। মানুষের মধ্যে হয়তো একটা প্যানিক তৈরি হয়েছিল হঠাৎ করে, এই কারণে যে আমার যোগানের যে চাহিদাটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল, এই কারণে আমাদের হয়তো একটু সংকট তৈরি হয়েছিল। কিন্তু প্রথম থেকে যদি আজকে 1 সপ্তাহ যাবৎ লক্ষ্য করি, ধীরে ধীরে কিন্তু প্যানিকটা কমে গিয়েছে এবং আমাদের রেশনিংয়ের পরিমাণটাও বেড়েছে। তো ফলে হচ্ছে যেমন আজকে কিন্তু আপনারা খেয়াল করবেন গাড়ির চাপটা কিন্তু অনেক কম, যে লম্বা সিরিয়ালগুলো নাই। এবং ইতিমধ্যে মোটর সাইকেলগুলোতে যে 5 লিটার তেলের দেওয়ার যে বিষয়টা আসছে, তো ফলে মোটর সাইকেলের লম্বা লাইনও কিন্তু ওইভাবে এখন আজকে যেমন আমি দেখিনি। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও তেলের ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের 13তম দিনে এসে সংঘাত বন্ধে 3টি শর্ত দিয়েছে ইরান। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দেন। শর্তগুলো হলো, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং ভবিষ্যতে ইরানে আর কোনো আগ্রাসন না হয় তার আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। এইসব শর্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে চালানো দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানিয়েছেন, আপাতত হরমুজ প্রণালী বন্ধ থাকবে আর মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি বন্ধ করা না হলে সেখানে হামলা চালানো হবে। ওমানের সালালা বন্দরে জ্বালানি ডিপোর একটি ট্যাঙ্কে এবং বাহরাইনের উত্তরাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের আলফাও বন্দরে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌযানের মাধ্যমে হামলা চালানো হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার দেশগুলোর সাথে চরম বৈরী সম্পর্ক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গ্রিনল্যান্ড ইস্যু ও অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ইউরোপের সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না এই মার্কিন নেতার। ইরানে হামলাকে ঘিরে বিভাজন আরও বেড়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই নিজের চরম আগ্রাসী রূপ জাহির করতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন বিরোধী অবস্থান, বিভিন্ন দেশে শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ শুরু করেন গত বছরেই। মুখে সর্বদা শান্তির বার্তা থাকলেও কাজ করছেন ঠিক তার বিপরীত। প্রেসিডেন্ট হয়েই নিজের ক্ষমতা জাহির করতে শুরু করেছেন ট্রাম্প। ইসরায়েলের সাথে মিলে ইরানে রক্তক্ষয়ী হামলা চালানো, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়া,
পাশাপাশি লাতিন আমেরিকার 3 দেশ মেক্সিকো, কলম্বিয়া ও কিউবাকে সরকার ফেলে দেওয়ার হুমকি শোনা গেছে তার কণ্ঠে। শুধু তাই নয়, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্য ছাড়িয়ে তার নজর ইউরোপেও। বিভিন্ন সময় বেশ জোর গলায় ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করেছেন এবং সামরিক উপায়ে তা অর্জনের সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। এমনকি গ্রিনল্যান্ড রক্ষায় একজোট হয়েছে ইউরোপের ক্ষমতাধর 6 দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন এবং যুক্তরাজ্য। ইউরোপীয় দেশসহ নানা দেশের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে গত বছরেই ইউরোপের সাথে ট্রাম্পের সম্পর্কে অনেকটা ফাটল দেখা দেয়। এতে ইউরোপ সহ নানা দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরু হয়। অভিবাসন ও ইউক্রেন ইস্যুতেও ইউরোপকে ক্ষয়িষ্ণু এবং ইউরোপ নেতাদের দুর্বল বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। এদিকে ইরান যুদ্ধ ঘিরে ইউরোপের সাথে আবারও সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের। ইরানে হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় ইউরোপের মিত্র স্পেনের ওপর ক্ষিপ্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে স্পেনকে সমর্থন জানিয়েছে জার্মান। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে স্পেনের সঙ্গে খারাপ আচরণ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটি। যুক্তরাজ্যের সাথেও সুখকর সম্পর্ক যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্টের। ইরানে হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল ওয়াশিংটন, তবে সে অনুরোধ প্রত্যাখ্যান করে ট্রাম্পের বিরাগভাজন হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এমনকি ব্রিটিশ বিমানবাহীর রণতরী পাঠানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ, সংঘাত, ট্রাম্পের একতরফা সিদ্ধান্ত এবং বৈশ্বিক নানা পরিপ্রেক্ষিতে ইউরোপকে ভূ রাজনৈতিক শক্তিতে পরিণত করার চেষ্টা করছে দেশগুলো। শক্তিশালী ইউরোপ গড়ার এটাই প্রকৃত সময় বলছেন ইউরোপীয় নেতারা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবার আরএফএল ওয়ার্ড্রব ঈদ বাজার। সময়ের পালাবদলে সবকিছুতেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বদলে যাচ্ছে জীবনযাপন, বদলাচ্ছে চিরচেনা ঈদের কেনাকাটার ধরনও। নাগরিক জীবনের ব্যস্ততা এবং প্রযুক্তিগত সুযোগ সুবিধা সহজলভ্য হয়ে ওঠায় অনেকেই এখন অনলাইনে কেনাকাটা করছেন। ব্যস্ত নগরীর রাজধানী ঢাকা। ইট পাথরে ঘেরা এই শহরে সবাই ব্যস্ত, যেন দম ফেলারও সময় নেই। আর এই ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়। তবে যারা কর্মজীবী নানা ব্যস্ততায় সময় বের করতে পারছেন না, তারা বেছে নিয়েছেন অনলাইন শপিং। ঈদ নিয়ে সাংবাদিকদের আরো বেশি কাজের পরিধিটা বেড়ে যায়, তো যে কারণে একেবারেই শপিং করার সময় হয়ে ওঠে না। আর কিন্তু শিশুদের জন্য, সন্তান, পরিবার পরিজনদের জন্য ঈদ শপিংটা করতেই হবে, ঈদ কেনাকাটা করতেই হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা বেছে নেই অনলাইনটাকেই। অনলাইনে আমরা ঈদ শপিং করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। মিরপুরের বাসিন্দা শাম্মী আক্তার রুম্মানও অনলাইন শপিং এর পক্ষে। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে মার্কেটে যেতে রাজি নন তিনি। অনলাইনে যে জিনিসটা হয় যে এই গ্যাদারিং বা এই যানজটটা, হ্যাজেল, এটা নিতে হয় না। তখন হচ্ছে খুব সহজে আমরা ওইখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে এটা নিয়ে নিতে পারছি। নতুন সরকারের প্রথম ঈদে অনলাইন উদ্যোক্তারা ভালো বেচা বিক্রির প্রত্যাশা করছেন। ঈদের আগ মুহূর্তে কেনাকাটা আরো বাড়বে বলেও জানান তারা। কে কেন্দ্র করে আমাদের দেখা যায় তুলনামূলকভাবে অনেক বেশি অর্ডার হচ্ছে এখন তো আসলে অনলাইনে প্রচুর সাড়া। অনলাইনে কেনাকাটার সময় ও পরিশ্রম বাঁচলেও রয়েছে নানা ঝুঁকিও। প্রতারণা চক্রের ফাঁদে পড়ে অর্থ হারানোর পাশাপাশি আছে নকল পণ্য হাতে পাওয়ার শঙ্কা। তাই এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অনলাইন উদ্যোক্তারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নারীদের নিরাপত্তা ও যাতায়াত স্বস্তিদায়ক করতে আগামী 6 মাসের মধ্যে ঢাকায় বিশেষায়িত ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব বাস চলাচলের জন্য আগে পরিবেশ তৈরি করতে হবে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনতে 180 দিনের একটি বিশেষ অগ্রাধিকার কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর আওতায় নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে।
দৌড়ে বাসে ওঠা বা নামা সহ বিভিন্ন ধরনের হয়রানি ও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয় নারীদের। তাই বিশেষায়িত এই বাস চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। যদি একটু বয়স্ক হয়, উনি যদি বাসে দৌড়ায় উঠে পাবলিক লোকাল বাসে, এই জিনিসটা অনেক খারাপ। আমি নিজেও হ্যারাসমেন্টের শিকার হয়েছি এই জায়গায়। ধরেন যখন লোকাল বাস হয়, ছেলে মেয়ে একসাথে থাকে, তখন ব্যাড টাচিং হয় বা দাঁড়ায় থাকতে হয় মেয়েদের। তো এই জিনিসটা অনেক ভোগান্তির আমাদের জন্য। বিশেষ করে আমরা যারা নারীরা অফিস গোয়িং আছি কিংবা আমাদের ইউনিভার্সিটি, স্কুল, কলেজে যারা পড়াশোনা করছে, ওই সময়টাতে কিন্তু তাদের অনেক বেশি একটা চাপ যায়। তো ওই সময় নারীদের নিরাপত্তা, গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। আমার মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। অনেক সময় লোকাল বাসে চলাচল করি, অনেক হেনস্থার শিকার হতে হয়। ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করা যায় না বা বলাও যায় না। যেহেতু নারীদের জন্য শুধু এই সার্ভিসটা চালু করা হয়েছে, অবশ্যই আমাদের জন্য খুবই ভালো এবং খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। সব মহল থেকেই এই উদ্যোগকে সময় উপযোগী বলে মনে করা হচ্ছে। তবে সড়ক ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই বাস চলাচলের জন্য আগে পরিবেশ তৈরি করতে হবে। বাস যদি পরিবেশ পায়, বাসে যদি সিগন্যালিংটা যদি আমরা আগে দিতে পারি, বাসের জন্য আলাদা লেন করতে পারি, বাসের সংখ্যা বাড়লে শুধু নারী না, নারী পুরুষ সবাই স্বাচ্ছন্দ্যে যেতে পারবে। প্রয়োজনে আমরা নারীদের জন্য 50% সিট পর্যন্ত বরাদ্দ বা অগ্রাধিকার ভিত্তিতে দিতে পারি, সেটা কোনো সমস্যা না। কিন্তু কথা হচ্ছে আমাকে আগে পরিবেশটা ঠিক করেই তারপর আমি এই ধরনের ভালো ভালো সলিউশন আনতে পারি। আদারওয়াইজ দেখা যাবে যে আমি যদি সলিউশন ভালো কিন্তু আমার পরিবেশ না থাকার কারণে সাস্টেনেবল হবে না। সেই সাথে অন্যান্য যানবাহন চলাচলের বিষয়েও পরামর্শ দেন তিনি। সড়ক যদি আমি ম্যানেজমেন্ট সুন্দর করতে চাই, আমার কাছে ছোট গাড়িটাকে নিরুৎসাহিত করতে হবে। গণপরিবহনকে ভালো পরিবেশ দিলে মালিকরা, যেই মালিক ইনভেস্ট করছে, ভালো ভালো বাস আনছে আমার বিভাগীয় শহরের ঢাকা থেকে অন্যান্য আন্তঃজেলাতে, সে কিন্তু এই শহরে ইনভেস্ট করবে যদি সরকার পরিবেশটা তাকে দেয়। নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর পাশাপাশি বাইসাইকেলের জন্য আলাদা লেন করলে সড়কে ভোগান্তি কমে যাবে বলেও মনে করেন তিনি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়াকে বৈধ বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। এর আগে হাইকোর্টও এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেয়া বৈধ বলে রায় দিয়েছিল। এই চুক্তি বাস্তবায়নে এখন আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 2019 সালের 17 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারত্বে সমঝোতা স্মারক হয়। ওই চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট করেন। রিটের প্রাথমিক শুনানির পর গত বছরের 30 জুলাই হাইকোর্টের রুল জারি করে। পরে 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে বিভক্ত রায় হয়। জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব রুল যথাযথ ঘোষণা করেন, আর অপর বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করেন। বৃহস্পতিবার নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়াকে বৈধ বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়। গতকালকে শুনানির পরে আজকে আদেশ দিয়ে ওই হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে তারা যে লিভ টু অ্যাপিল করেছেন সেটিকে খারিজ করে দেওয়া হয়েছে। ফলে এখন সরকার বিদেশি যাদের সাথে চুক্তি করতে যাচ্ছেন বা যাদের সাথে তাদের কথা চলছিল তাদের সাথে চুক্তি করার ব্যাপারে এখন আর কোনো বাধা থাকলো না। এ আদেশের মাধ্যমে বন্দর চুক্তি সংক্রান্ত আইনি ধোঁয়াশার অবসান হওয়ার পাশাপাশি বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে মন্তব্য করেন তিনি। একটা পোর্টটা যেটা আমাদের রয়েছে তারা সেটাকে আধুনিকায়ন করবেন, আধুনিকায়ন করে সেটাকে তারা ম্যানেজ করবে। আমাদের এখানকার ম্যানেজমেন্টটা ফেল করছিল, বিদেশি কোনো একটা কোম্পানিকে দেওয়া হচ্ছে যাতে এটাকে প্রপারলি ম্যানেজ করে আমাদের রেভিনিউ বাড়ে, তাদেরও হয়, এবং দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ দিস পিপিপি এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি। 2007 সালে চট্টগ্রাম বন্দর নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণ করে। বর্তমানে এই টার্মিনাল পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতে প্রথমবারের মতো স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
দীর্ঘ ১৩ বছর শয্যাশায়ী দিল্লির যুবক হরিশ রানাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চিকিৎসা ব্যবস্থা সরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এই সিদ্ধান্তকে ভারতের বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ নজির হিসেবেই দেখা হচ্ছে। হরিশ রানার বর্তমান বয়স ৩২ বছর। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ৫ তলা থেকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। দুর্ঘটনার পর তার মেরুদণ্ডে মারাত্মক ক্ষতি হয়। এরপর থেকেই তিনি সম্পূর্ণ শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং তার শরীরের 4টি অঙ্গই কার্যত অচল অবস্থায় রয়েছে। কেবল চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। এই পরিস্থিতিতে হরিশের বাবা মা আদালতের কাছে তাদের ছেলেকে কৃত্রিমভাবে জীবিত রাখার চিকিৎসা ব্যবস্থা বন্ধ করার অনুমতি চান। খেলার খবর শুরুর আগেই পিছিয়ে গেল নারী বিপিএল টুর্নামেন্ট। বিসিবি পূর্বের সূচি অনুযায়ী আগামী মাসে মাঠে গড়ানোর কথা ছিল এই টুর্নামেন্ট, তবে তা না হয়ে আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে প্রথম আসর। বুধবার এক বিবৃতিতে বিসিবি জানায়, আগামী 4 থেকে 14 এপ্রিল নারী বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী 10 থেকে 21 জুলাই। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। সংসার শুরু করতে পারলেন না মোংলা সাব্বির মিতু, সড়ক দুর্ঘটনায় বরকনে সহ 13 জন নিহত। বিরোধী দলের ওয়াকআউট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু, স্ববিরোধিতা বলছে বিএনপি। জ্বালানি তেল নিয়ে আতঙ্ক কমলেও পাম্পে ভিড় কমেনি, ছুটির দিনও খোলা থাকবে তেলের ডিপো। হরমুজ প্রণালী বন্ধ থাকবে, ইরানের নতুন নেতার ঘোষণা। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।